নিউ মোরিং টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা। তারেক রহমানের মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার। মশার উপদ্রবটা কিভাবে কমানো যায়, ঢাকা সহ প্রত্যেকটা সিটিকে ক্লিন কিভাবে করা যায় সেটা পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই স্ব-উদ্যোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করছে। অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে, এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর। রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। অপব্যবহার ঠেকাতে সতর্ক সরকার। মামলাবাজি করে হয়রানি না মানার হুঁশিয়ারি। পিলখানা হত্যাকাণ্ডে এবার শেখ হাসিনার নাম সাক্ষ্যে উঠে এসেছে আওয়ামী লীগের আরও কয়েকজনের সম্পৃক্ততা। নতুন কমিশনের তদন্তের পর আইনি ব্যবস্থা। ঘুষ দুর্নীতি মুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের বদনাম ঘোচাতে চান মন্ত্রী প্রতিমন্ত্রী। সিটিজেন কেয়ার পরিদর্শন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর প্রতিশ্রুতি। আলোচনার কেন্দ্রে নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ইস্যু। কার্যপ্রণালী বিধি থেকে সমাধান খুঁজছে বিএনপি। রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ এমপি দিয়ে শুরুর বিবেচনা। প্রাথমিকভাবে দেশের 13টি উপজেলার 13টি ওয়ার্ডে দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। এ নিয়ে সচিবালয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। এর আগে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবারও সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। 10টার পর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। এরপর নতুন নিয়োগ পাওয়া 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বেলা 12টার পর ফ্যামিলি কার্ড ইস্যু নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। এর আগে গত সপ্তাহে সরকার গঠনের শুরুতেই এ বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সচিব সহ 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সবাই অংশ নেন মঙ্গলবারের বৈঠকে। দেশের 13টি উপজেলায় 13টি ওয়ার্ডের উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বনানীর করাইল বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। সচিবালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল, যাব তার কাছে। রূপল, সকাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ব্যস্ত সময় পার করছেন এবং একের পর এক বৈঠক চলছে এবং বিশেষ করে 2টি গুরুত্বপূর্ণ বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে জানেন যে নিউ মোরিং টার্মিনালের যে বিদেশিদের সাথে চুক্তি, সেই চুক্তিটি কিভাবে হয়েছে বা কী অবস্থায় আছে সেই বিষয় নিয়ে একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী এবং এই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারও বেশ কিছু
কাজ করেছে এবং ঘোষণা ছিল যে বিদেশিদের সাথে সেই চুক্তিটি সম্পন্ন করার। তো এখন এই মুহূর্তে আসলে সেই নিউমোরিং টার্মিনালের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং কী ধরনের আলোচনা হয়েছে বা কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে কোনো মন্ত্রী বা সংশ্লিষ্ট যারা আছেন তারা সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা বের হয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে আমরা সবশেষ অর্থ বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে এ বিষয়টা নিয়ে এখনও বিস্তারিত খুব বেশি অগ্রগতি হয়নি। তবে এরপরেই সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেএম জাহিদ হোসেন তিনি আমাদেরকে আরেকটি বৈঠকের বিষয় জানিয়েছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ড নিয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকটি থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হলো আগামী 10 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বহুলকাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড এবং সেই ফ্যামিলি কার্ডটি 14টি উপজেলায় প্রাথমিকভাবে পাইলটিং আকারে শুরু করা হবে এবং ধারাবাহিকভাবে সেটি উপজেলা, অন্যান্য উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এটি কিভাবে যাচাই বাছাই করা হবে, এই প্রকল্পটির অর্থ সংস্থানে বা কী হবে। তার উত্তরে ডক্টর জাহিদ তিনি বলেছেন যে এইটি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার অধীনে প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন স্তরে স্তরে কমিটি করা হবে এবং সেই কমিটির মাধ্যমে যারাই এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে বাছাই করা হবে। এবং এছাড়া এটির অর্থ সংস্থান এই মুহূর্তে যেহেতু অর্থ বছরের শেষ নাগাদ, তাই অর্থ বছরের প্রাথমিক থোক বরাদ্দ থেকে এই বছর বরাদ্দ দেওয়া হবে এবং আগামী বছর সেটি ধারাবাহিকভাবে বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এভাবেই ফ্যামিলি কার্ডটি ধারাবাহিকভাবে চলবে এবং 2,500 টাকা করে একটি ফ্যামিলি পাবেন। এবং ঘোষণা অনুযায়ী এই যে ফ্যামিলি কার্ডটি সেটি 10 তারিখে চালু হতে যাচ্ছে, সেটি আগামী 10ই মার্চ যেটি চালু হতে যাচ্ছে এবং 14টি উপজেলা, যে কোনো একটি উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে উপস্থিত হয়ে সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সহকর্মী সামরি রূপল। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরের নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে আগ্রহের কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প শেষ করতে সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টা চলছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং সফরের আমন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সরকার তিস্তার সমস্যার সমাধান চাই, এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে, এবং আরও কীভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা। ফ্যাসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 5 আগস্টের পর হওয়া মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল, বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ, সেই সমস্ত মামলায় বিবেচনা করা হয়েছিল মার্ডার কেস বাদে এক্সপ্লোসিভ এবং অস্ত্র মামলা, মাদক, আর একটা যেন নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে এবার শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, নতুন কমিশনের তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। এই হত্যাযজ্ঞ কেন ঘটল, নেপথ্যের কুশীলবী বা কারা, সে বিষয়টি উঠে এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে। পাশাপাশি সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের নাম। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদি আদালতে ফজলে নূর তাপসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। সাহারা খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দেন মেজর মোকাররম আহমেদ। সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, বিস্ফোরক মামলার সাক্ষীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ যেভাবে চলছে তাতে 302 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড হয়েছে। একটা ষড়যন্ত্রের কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন। সেই অংশে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞাতসারে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ নেতা, মির্জা আজম সংসদ সদস্য এবং তৎকালীন মন্ত্রী, মাহবুবারা গিনি একজন সংসদ সদস্য, এবং ব্যারিস্টার ফজলে নূর তাপস তৎকালীন এমপি, মেয়র। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের 139 জন সদস্যকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 283 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় 1 যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। এই মামলা, এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই, যারা এই ঘটনার সাথে ছিলেন না তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে 2টো মামলায়। একটা হচ্ছে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একটা অংশের সাজা হয়েছে, আরেকটি হচ্ছে হত্যা মামলায় একটি বড় অংশের সাজা হয়েছে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন না। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় 1200 সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে 302 জনের সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার ও কল সেন্টার পরিদর্শন শেষে এই কথা বলেন তারা। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। আমরা শিখছি এবং যা কিছু আছে এগুলো আমাদের নলেজে আছে এবং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে, জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে নো বাট নো ইফ, জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দূরদর্শিতা তারেক রহমানকে আগামী দিনে সাফল্যের পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে অবিসংবাদিত তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। তারেক রহমানের রাজনৈতিক সফর অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার নিজ গুণাবলীর কারণে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম বলেন, বইমেলা সুষ্ঠু সংস্কৃতির পক্ষে, যার ধারাবাহিকতা রক্ষায় এবার কোনো স্টল থেকে ভাড়া নেওয়া হচ্ছে না। দেশের গণতান্ত্রিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। মৌলবাদের উত্থান হয়েছে, ডেফিনেটলি এটা আপনাকে কগনিজেন্সে নিতে হবে এবং এই প্রবণতাটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন। এইখানে তো আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ, সেটাকে দর্শনগতভাবে দেখে আপনি যদি এটাকে সেভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু আপনাকে এখানে একটা ডেমোক্রেটিক কালচারাল মুভমেন্টের খুব দরকার। তারেক রহমানের মতো একজন নেতা যেরকম সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন, বাকি সময়টাও কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সংগ্রামের মধ্য দিয়েই তাকে পথ চলতে হবে। যত গভীরভাবে তার এই পথ চলাকে পর্যবেক্ষণ করতে পারি বা পারবো, তত বেশি কিন্তু বুঝতে পারবো যে একজন রক্তমাংসের মানুষকে এই ধরনের পরিস্থিতি এবং পরিবেশকে মোকাবেলা করে 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 পথ চলতে গেলে পরে কি পরিমাণের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় বা অর্জন করতে হয়। প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জিয়া উদ্যানে নরসিংদীর 5টি সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন মঈন খান। বলেন, 17 বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে 2/3 জনসমর্থন নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তা রক্ষা করবে বিএনপি। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমনি চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে আজও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। সাক্ষাৎ শেষে সার্কের মহাসচিব গোলাম সারওয়ার জানান, তারেক রহমানের সরকার সার্ককে আগ্রহী।
মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি। এদিন ডক্টর খলিলুর রহমান ও শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল মোদি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আপনারা জানেন তাদের ইশতেহারও আছে এবং প্রতিটি ক্ষেত্রেই উনি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বলেছেন বিভিন্ন পর্যায়ের যখন সরকারকে অতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে আবার এটাকে আরও বেশি করে গতিশীল করে তোলা। দুপুরের সময় আরও থাকছে। একদিন পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগের তুলনায় ছাপাখানায় চাপ কম, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে মেলায় বলছেন প্রকাশকরা। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে, এমন অবস্থায় নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, সেটি এখন বড় প্রশ্ন। যদিও কার্যপ্রণালী বিধি থেকেই এর সমাধান খুঁজছে সরকারি দল বিএনপি। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে দিয়ে অধিবেশন শুরু করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। রেওয়াজ অনুযায়ী প্রথম দিনের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন আগের সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। সে বৈঠকে নির্বাচিত করা হয় নতুন স্পিকার, ডেপুটি স্পিকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন সেটি এখন আলোচনার কেন্দ্রে। ক্ষমতাসীন দল বিএনপি অবশ্য সংসদের কার্যপ্রণালী বিধির ৫ ধারা থেকে সমাধানের উপায় খুঁজতে চাইছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু করা যায় কিনা তা বিবেচনা করছে দলটি। এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সাংবিধানিক জটিলতা। এই সিচুয়েশনটা ওভারকাম করতে হলে যেটা করতে হবে, রাষ্ট্রপতি যে কোনো একজনকে থ্রু গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র সদস্যকে প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। তার সভাপতিত্বে সেশন বসবে এবং সে পরবর্তী পর্যায়ে সেই সেশনেই মূলত স্পিকার, ডেপুটি স্পিকার বা প্যানেল স্পিকার এগুলা নির্বাচিত হবেন। আমার মনে হয় সমাধানটা কার্যক্রমের বিধিতে আছে, সেটা ফলো করা ভালো হবে মনে করি। স্বাধীনতার পরে প্রথম যখন সংসদ বসছিল সেখানেও দেখবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিল যে অমুকের সভাপতিত্ব করবেন এবং একজন সিনিয়র মেম্বার উনি সভাপতিত্ব করেছিলেন এবং এটা তো খুব সহজ ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার। সভাপতিত্ব করেই উনি সেখানে স্পিকার নির্বাচনের জন্য ভোটে দিয়ে দিতে পারেন। আর এগুলো তো সব সিলেক্টেড থাকে, একজনের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, সবাই সমর্থন করবেন। এখানে তো ভোটের বিষয় নাই, যেহেতু 2/3 মেজরিটি আছে। তো সেদিক থেকে সংসদ সদস্য একজন সিনিয়র মেম্বারকে দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে যদি সংসদটা অধিবেশন শুরু হয়, আমার মনে হয় সেটি একটা পথ হতে পারে এবং সেটা একটা ইনস্ট্যান্সও আমাদের আছে। এবারের সংসদের আরও কিছু বিষয় আগ্রহের কেন্দ্রে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩ অধ্যাদেশেরও সুরাহা করতে হবে এই সংসদে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে উপস্থাপিত হতে হবে অধ্যাদেশগুলো। উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনি রূপ না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাব কিভাবে বিবেচনা করবে সংসদ তা নিয়েও কৌতূহল আছে নানা মহলে। আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো কিন্তু তাদের এই প্যাকেজের মধ্যে আনা হয়। বিএনপিতে কমিটমেন্ট আছে, সংস্কারের মধ্যে আমরা বিশ্বাস করি, যেগুলো আমরা কমিটমেন্ট করছি অবশ্যই আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করতে। প্রথম অধিবেশনে এই অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে পরবর্তী 5 বছরের সংসদকে পরিচালনা করার জন্য, সেগুলোই হয়তো প্রথম অধিবেশনে সেগুলো হবে। ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতায় ছিলেন এই কর্মকাণ্ডগুলোও তো একটা বৈধতা দেওয়ার ব্যাপার থাকবে। এগুলো আগামী সংসদের প্রথম দিকেই হতে হবে। প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি কার্যসূচিতে থাকছে শোক প্রস্তাব, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, রাষ্ট্রপতির ভাষণ ও সে ভাষণের উপর সংসদ সদস্যদের আলোচনা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের শ্রদ্ধা জানানোর শেষে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সরাসরি যাচ্ছে সেখানে। যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
সেটা অন্তত আমরা বলতে পারি। সামনের দিকে যাতে কোনো দুর্নীতি, কোনো অনাচার না হতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করি। ঠিক আছে ভাই মিলন ভাই, বর্ষা তো আছে, বর্ষার নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সেই কারণে আমরা আশা করব জনগণ এবং সিটি কর্পোরেশন আমরা উভয় মিলে এই সমস্যাগুলোর সমাধান করতে এগিয়ে যাব। আচ্ছা মিলন ভাই, আপনার তো অনেক বড় এলাকা, আপনার চ্যালেঞ্জগুলো একটু আগে সালাম ভাই বলেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণে যারা ওয়ার্ড ওয়ার্ডের সময়ের মধ্যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনই সমাপ্ত ঘটাতে পারেনি, শেষ করতে পারেনি। এই বিষয়গুলো আমরা এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাব তার কাছে। হায়দার, চট্টগ্রামের হালি শহরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত গতকাল রাত থেকে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বাকি 6 জন এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে। চিকিৎসকরা বলছিলেন যে তাদের 6 জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদেরকে দেখতে আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা এখানে হচ্ছে এবং এই তাদের 6 জনের অবস্থায় যেহেতু আশঙ্কাজনক, তাদেরকে এখানকার আইসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডে রাখা হয়েছে। এই মন্ত্রীরা বলছিলেন যে এই সম্প্রতি যে গতকাল ভোর থেকে আজ ভোরের এই 24 ঘন্টার মধ্যে পরপর ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের 3টি পৃথক ঘটনায় 17 জন দগ্ধ হয়েছে। 3টি ঘটনার সূত্রপাত একইভাবে, অর্থাৎ গ্যাস লিকেজ থেকেই এই আগুনের ঘটনা এবং সেই ঘটনায় 17 জন দগ্ধ হয়। তো মন্ত্রী বলছিলেন যে এই গ্যাস সিলিন্ডার এবং গ্যাস লিকেজের যে দুর্ঘটনাগুলি সেগুলি বন্ধের জন্য 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে তারা কাজ শুরু করবেন এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেটি তারা দেখবেন। তো এখানকার চট্টগ্রাম হালি শহরে যে ঘটনা রয়েছে সেই ঘটনায় আজকে সকালে শাওন এবং সুমন নামে 2 জন মারা গেছেন। এর আগে গতকাল রাতে এই শাওনের মা রানী তিনি মারা গেছেন। বাকিরা এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তাদের শরীরে 30 থেকে সর্বোচ্চ 100% দগ্ধ রয়েছে। 2 জনের শরীরের শতভাগ পড়ে গেছে, তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তারা এখন আইসিইউতে রয়েছে। এছাড়া আজ ভোরে কুমিল্লার দাউদকান্দিতে একই রকম এই গ্যাস সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, সেই ঘটনায় একই পরিবারের 4 জন এখানে ভর্তি রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। তো বার্ন ইনস্টিটিউটে চট্টগ্রামের যেই আগুনের ঘটনা, সেই ঘটনায় এখানকার চিকিৎসকরা বলছেন যে তাদের এই শরীরের শ্বাসনালী সহ যেহেতু 30 থেকে 100% পড়ে গেছে, তাদেরকে গভীর পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং তাদেরকে আইসিইউতে, এইচডিইউতে এবং বিভিন্ন ওয়ার্ডে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে সহকর্মী হায়দার আলী। নড়াইলে পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহত হওয়ার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে, তবে এখনো মামলা হয়নি। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুফান, লাজুক, জসিম, সদর ও রনি শিকদার সহ মোট 6 জনকে আটক করা হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। গতকাল ভোরে সদর উপজেলার বড়কুলা এলাকায় দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হন। ঘটনাস্থলে নিহত হন খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ ও তাঁদের প্রতিবেশী ফেরদৌস শেখ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান ফকির নামে আরও একজন। ভিকটিম পরিবার এবং যারা আক্রমণকারী তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান। তারা ইতিপূর্বেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তো বর্তমান পরিস্থিতি আপনার আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট 24 আওয়ার্স আছে। এখনও পর্যন্ত এই ঘটনার সংশ্লিষ্টতায় মামলা হয় নাই, সেহেতু এই ঘটনায় আমাদের এখনও পর্যন্ত 6 জনকে আমরা আটক করতে পেরেছি। এর মধ্যে র্যাবের সহযোগিতায় 1 জন রয়েছে। দুপুরের সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তুষার ঝড়ে স্থবির জনজীবন, বরফে যান চলাচল ব্যাহত, 5000-এর বেশি ফ্লাইট বাতিল, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি অবস্থা জারি।
বিনা খরচে প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে সব ধরনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে কথা বলেন তারা। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনতে উদ্যোগ নেবে সরকার। প্রবাসী যারা মৃত্যুর লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয়, এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট, এবং শুধু চিটাগাং সিলেটে নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এখন থেকে 5টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বারবার সময় পরিবর্তনের জটিলতায় পড়লেও জোরে সোরে চলছে অমর একুশে বই মেলার ছাপানোর কাজ। যদিও কাজের চাপ অন্যবারের তুলনায় কম বলে জানাচ্ছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। প্রকাশকরা বলছেন, এবারের বইমেলায় ববের সংখ্যা না থাকায় সব ধরনের বই থাকবে মেলায়। উম্মেহানির রিপোর্ট। ফাল্গুনের মৃদু হাওয়ায় দুলছে পলাশ, রঙিন কুসুমে ছেয়ে উঠেছে প্রকৃতি। বসন্তের এই নবজাগরণের আবহেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এরই মধ্যে দিয়ে বইয়ের ঘ্রাণে আবারও জেগে উঠবে বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গন। তবে প্রশ্ন, ঠিক কতটা সুবাতাস বইছে প্রকাশক ও ছাপাখানা পাড়ায়? প্রকাশকদের দাবি, সময়সূচির পরিবর্তন ও অর্থনৈতিক চাপের প্রভাবে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবুও পাঠকের আগ্রহ ধরে রাখতে নতুন বই আনার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তারা। পাঠকদের চাহিদা অনুযায়ী চিন্তা করে চেষ্টা করেছি, এবারেও পারবো ইনশাল্লাহ, তবে পুরোপুরি পারবো না। তবে রমজানে শুরু হওয়া মেলা নিয়ে প্রকাশকদের মধ্যেও রয়েছে সংশয়। প্রকাশকদের একটি বড় অংশই মনে করছেন, রোজার আবহে বইমেলায় পাঠক সমাবেশ আশানুরূপ হবে না। সরকার প্রথম এবার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা চাইছে যে মেলাটা হোক, সেজন্য আমরাও চেয়েছি মেলায় অংশগ্রহণ করি। যেহেতু পাঠকরাও সারা বছর বসে থাকেন একটা বইমেলার জন্য, আমরা চাই যে পাঠকদের সঙ্গে দেখা হয়, বই নিয়ে কথাবার্তা হয়, আমরা তারা কি ভাবছেন, কি পড়তে চান, সেসব ভেবে আমরা সারা বছর সিদ্ধান্ত নিয়ে থাকি কি ধরনের বই করব আমরা। ফলে আমরা অবশ্যই একটা উৎসব মুখর মেলা চাই। অন্যদিকে নতুন বই নিয়ে প্রকাশকরা বলছেন, এবারের মেলায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট লেখালেখিতে উঠে আসবে। এবারের বই মেলায় মতাদর্শের পার্থক্য থাকলেও লেখকরা কোনো বাধা ছাড়াই বই প্রকাশ করতে পারছেন বলেও জানিয়েছেন প্রকাশকরা, যা অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করেন তারা। লেখকরা লিখবেন, সেটা আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা সেটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে তার সর্বোচ্চ আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, দুঃখজনকভাবে হলো সত্য, এবং এই যেসব হলো মপটপ জাতীয়, আমরা খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম আসলে, যে কোন বই প্রকাশ করা যাবে, কোন বই প্রকাশ করা যাবে না। তবে আসার কথা যে আমাদের নির্বাচনের পর এটা বেশ স্বস্তিকর জায়গায় চলে এসছে। তবে বইমেলাকে কেন্দ্র করে ছাপাখানাগুলোয় নেই এবার তেমন ব্যস্ততা। 1-2 মাস আগে থেকে বইমেলার কাজ শুরু হয়, ওগুলো আস্তে আস্তে যে বইমেলা পর্যন্ত আমাদের কাজ আসে, আমরা শেষ করি তখন। ছাপাখানার শ্রমিকরা জানালেন, এবার কাজের চাপ অন্যান্য বারের তুলনায় একেবারেই কম। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। ফলে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার নেমে এসেছে 78.28%।
একদিকে সুদের হার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন ব্যবসায়ীরা, অন্যদিকে মন্দ ঋণের ফাঁদ এড়াতে ঋণ ছাড়ে এখন অতি সতর্ক ব্যাংকগুলো, দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে দীর্ঘমেয়াদে অলস তারল্য পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 6.1%, 20 বছরে যা সর্বনিম্ন। ফলে বিনিয়োগ আর মন্দাবাজারের প্রভাবে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমানতের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানতের বিপরীতে ঋণ হার 89% এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92% ধরা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 78.28%। 2024 সালের একই সময়ে যা ছিল 81.32%। এত আপনার ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা নিয়ে আমরা ব্যবসা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর আমাদের ঘাড়িতে নিঃশ্বাস ফেলছে আপনার ভিয়েতনাম এবং ভারত। বৈশ্বিক শুল্ক যুদ্ধ আর উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের ঘাম ছোটালেও বাংলাদেশ ব্যাংক বলছে বিগত সময়ে এডিআর না মেনে ঢালাও ঋণ দেয়া ও ঋণের নামে যে লুটপাটের অভিজ্ঞতা তা থেকে শিক্ষা নিয়ে ঋণ বিতরণে সতর্ক ব্যাংকগুলো। কোনো ব্যাংকে 99-100% পর্যন্ত এডিআর ছিল, যাদের খেলাপি ঋণের হারও 90%-এর উপরে ছিল। ব্যাংকাররা বিশেষ করে এতে কিছুটা শিক্ষা গ্রহণ করেছে এবং তা এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এমন পরিস্থিতিকে অর্থনীতির জন্য বিপজ্জনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে আর পুরো অর্থনীতিতে এটা বিপদে পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আগ্রহী করবে বিনিয়োগকারীদের, যা ব্যাংক খাতে উচ্চ তারল্য ঝুঁকি কমাতে সহায়ক হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের পাহাড় ঘেরা শিবিরে আবারও আলোচনার ঝড়। বছরের পর বছর অপেক্ষার পর নতুন সরকারকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে জেগেছে স্বদেশে ফেরার নতুন আশা। তবে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে। মিয়ানমার সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে 2017 সাল থেকে ধাপে ধাপে এখানে আশ্রয় নেন কয়েক লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বর্তমানে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা। সংকুচিত পাহাড়ি জমি আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বছরের পর বছর কেটে যাচ্ছে তাদের। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা ও নাগরিকত্বের অনিশ্চয়তায় তা সফল হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশ্রিতদের মাঝে জেগেছে আশার আলো। তাদের প্রত্যাশা নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে শীঘ্রই ফিরতে পারবেন নিজ দেশে। আমাদের একটা সিটিজেনশিপ রাইটস, আমাদের রিকগনিশন, আমাদের সেলফ ডিটারমিনেশন যেটা আছে, এটার উপরে আমাদের একটা সাস্টেইনেবল রিপার্টিশন হবে বলে আমরা সরকারের কাছ থেকে আমরা আশা করতেছি। আর যাতে আর দেশের মধ্যে মাদারল্যান্ডের মধ্যে তাড়াতাড়ি যাতে কি ফেরত আশা করি দেখেন, মানে আর যেদিন ডিগনিটি রাইট আছে দেখলে যাতে আর আবার ফেরত দেয় ফেরি আর আশা করি। বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসন প্রক্রিয়াকে দিন দিন কঠিন করে তুলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে কূটনৈতিক তৎপরতায় জোর তাদের। ব্যবস্থাপনার জায়গাটা সেখানে আন্তর্জাতিক মহল কিভাবে সহায়তা করতে পারে এবং একটা সম্মিলিত জায়গায় চিন্তা করা। এখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে যে সংস্থারা কাজ করছে বা এখানে যারা বর্তমান রয়েছে তারা না, তার বাইরেও যদি চিন্তা করা এবং রাজনৈতিকভাবে সমাধানের ক্ষেত্রে এটার একটা দীর্ঘস্থায়িত্বের জায়গায় যাওয়া। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি অর্জনে কাজ করছে নতুন সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি এবং সেখানকার যে যুদ্ধ সংঘাত, সেটির কোনো রকম নিষ্পত্তি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আশা আর শঙ্কার দোলাচলে দিন কাটছে রোহিঙ্গাদের। তবে নতুন সরকারের উদ্যোগে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে সবাই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্রাভ রিডস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইরানে হামলা বা গুপ্ত হত্যায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সামনে যুদ্ধের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তার আশঙ্কা, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার দ্রুত ফুরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতিকে দান্তের ইনফার্নোর সঙ্গে তুলনা করে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেবেন সে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হামলা বা গুপ্ত হত্যায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি অক্ষম বা নিহত হন, তাহলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্রে রেখে বহুস্তর উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনি 4 ধাপের বিকল্প তালিকা নির্ধারণ করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদেরও নিজ নিজ উত্তরসূরি ঠিক করতে বলেছেন, যাতে শাসন ব্যবস্থা টিকে থাকে। একই সময় যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে মাত্র 21% মার্কিন ইরানে হামলার পক্ষে, বাকি 49% এর বিপক্ষে। এমনকি তেহরানের হুঁশিয়ারিও স্পষ্ট, যে কোনো মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং এর জবাব তীব্র ও কঠোর হবে। জেনেভায় বৃহস্পতিবার আবারও বসছে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগের বৈঠক থেকে উৎসাহমূলক ইঙ্গিত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি দেশের গর্ব ও মর্যাদা। এনপিটি চুক্তির আওতায় শান্তিপূর্ণ সমৃদ্ধির অধিকার আছে তেহরানের। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। ক্যান্ডিতে বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পাকিস্তানকে। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের সামনে, যদিও ব্যাটিং ইউনিট নিয়ে স্বস্তিতে নেই মেন ইন গ্রিন। এদিকে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের, যদিও দক্ষিণ এশিয়ার কন্ডিশনে সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ব্যাটাররা। এর আগে টি-20 বিশ্বকাপে 3 দেখায় 3বারই পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাথমিকভাবে 14 উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠকে সিদ্ধান্ত, নিউ মোরিং টার্মিনাল নিয়েও আলোচনা। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা, মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা মন্ত্রীর। এবং ফ্যাসিবাদী আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। অপব্যবহার ঠেকাতে সতর্ক সরকার, মামলাবাজি করে হয়রানি না মানার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।